আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল হচ্ছে জানিয়েছেন মন্ত্রীরা। রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলছে বিএনপি। লোভ নিয়ে রাজনীতি করলে টিকে থাকা যায় না, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রকাশক দীপন হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড। দেশে আতঙ্ক সৃষ্টির জন্যই ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড চালিয়েছে আসামিরা, আদালতের পর্যবেক্ষণ। ক্রমেই বাড়ছে টিকা নেওয়ার সংখ্যা। এ পর্যন্ত 2 লাখ মানুষ টিকা নিয়েছেন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে কূটনীতিকদের ভ্যাকসিন কার্যক্রম শুরু। ঝিনাইদহের 12 বাজারে বাস ট্রাক সংঘর্ষে 10 জন নিহত। টেকনাফে বাস চাপায় সিএনজির 4 যাত্রী নিহত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। মঙ্গলবার জামুকার ৭২তম সভায় এ বিষয়ে আলোচনা হয়। সংবিধান লঙ্ঘন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশত্যাগের সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের কারণে এমন সুপারিশ করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কারো কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট হলে তাদের খেতাব বাতিলে আইনে কোনো বাধা নেই। মঙ্গলবার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকার সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতাকারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের খেতাব বাতিলের প্রস্তাব আসে জামুকার ৭২তম বৈঠকে। আইনি প্রক্রিয়া সহ এই খেতাব বাতিলে করণীয় ঠিক করতে ৩ সদস্যের একটি উপকমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সম্মানজনক খেতাবে ভূষিত হয়ে যারা নানা অপকর্মে লিপ্ত ছিলেন তাদের খেতাব বাতিলে আইনি কোনো বাধা নেই। যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে পরে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। কেউ যদি এমন হয় যে মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনাকে নষ্ট করেছে, তার কি মুক্তিযোদ্ধা থাকার কোনো অধিকার আছে? এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে। অন্যদিকে গাজীপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, খেতাব বাতিলের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে একটি কমিটি করেছে মন্ত্রণালয়। আমরা একটা উপকমিটি করেছি যে আগামী মিটিংয়ে কার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর হত্যার সময় কী কী দলিল প্রমাণ আছে সেগুলো সহ পেশ করার জন্য, এবং তাহলে তাদের সেই সম্মানসূচক যে এগুলো আছে, পদবি আছে, সেগুলো বাতিল হবে। এবং সেইটার নজির বাংলাদেশে নয়, রাজনৈতিক কারণ নয়, পৃথিবীতে এমন বহু নজির আছে যে তাদের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে মাদারীপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেছেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের নাম বাতিলের প্রস্তাবের সাথে জামুকার বৈঠকে সবাই একমত পোষণ করেছেন। বঙ্গবন্ধু খুনের পিছনে যারা মদত দিয়েছে, সেই মদতদাতাদের মধ্যে খন্দকার মোশতাক, জিয়াউর রহমান, তাদেরটা কি? তখন একটা আমাদের আলোচনার সিদ্ধান্ত আমরা এভাবে নিয়েছি, জিয়াউর রহমানের খেতাবও সেটাও বাতিল হবে। একই সঙ্গে স্মরণীয় বরণীয়দের তারিখ, সেই তালিকায় খন্দকার মোশতাকের নাম আছে, সেই খন্দকার মোশতাকের নামটাও সেখান থেকে বাদ যাবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করার বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অপকর্ম আড়াল করতেই এমন সিদ্ধান্ত। এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে বলে মনে করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই সিদ্ধান্ত সরকারের জন্য আত্মঘাতী হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুহুল কবির রিজভী। মূলত কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত রিপোর্টের বিষয়ে নিজেদের অবস্থান জানান দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। জাতিসংঘকে তার নিজস্ব পদ্ধতিতে আল জাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে আশু তদন্তের আহ্বান জানাচ্ছি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপির এ নেতা। জিয়াউর রহমানের বীরত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। এটা সরকারের সিদ্ধান্ত এখনো হয় নাই। যদি হয় তাহলে এটা মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একটা চরম অসম্মান, অপমান ও অবমাননা হবে বলে আমাদের বিশ্বাস। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির মহাসচিবও কথা বলেছেন জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে। সিদ্ধান্ত যারা নিয়েছে তাদেরকে আমি কোনোই মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মনে করি না। তারা স্বাধীনতা বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং পুরোপুরি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এটা একটা কলঙ্ক, মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। এদিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। স্বাধীনতার প্রায় 50 বছর পর তার রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের অবিনাশী কুটিল প্রতিহিংসার বহিঃপ্রকাশ। দুর্নীতি আর অপশাসনের কারণে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ ভীত বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে রাজনীতি করেই আওয়ামী লীগ টিকে আছে, নাম নিশানা মুছে ফেলার বারবার চেষ্টা করেও পারেনি। বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করতে গিয়ে যারা লোভে পড়ে ধন সম্পদ অর্জন মুখ্য হয়ে যায়, তারা বেশি দিন টিকতে পারে না। আবিষ্কারের সাথে সাথে মানুষের জন্য করোনা টিকার ব্যবস্থা, বৈশ্বিক স্থবিরতায় অর্থনীতি সচল রাখা, সর্বোপরি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার চিত্র উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য বারবার চেষ্টা করেও পারেনি, কারণ দলটি সব সময় মানুষের পাশে ছিল। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। বিএনপি একসময় চিন্তা করেছে 2000 কোটি টাকা থাকলে পরে নির্বাচন থেকে জীবনে কেউ সরাতে পারবে না, কিন্তু তাদেরকে সরে যেতে হয়েছে। খালেদা জিয়া বড়াই করে বলেছিল, আমার কথাই বলেছিল, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না। সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। 75 পরবর্তী সরকারগুলোর দুঃশাসনের সমালোচনার পাশাপাশি মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নানা কর্মসূচি উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমি জিয়াউর রহমানের কথা বলি, এরশাদের কথা বলি, খালেদা জিয়ার কথা বলি, যারাই ক্ষমতা এসেছে তারা নিজেদের ভাগ্য নিয়েই ব্যস্ত ছিল, নিজেরা অর্থ সম্পদ নিয়েই ব্যস্ত, মানুষের জন্য করে নাই। মানুষের জন্য করলে যে করা যায় সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম অর্জনে যুবলীগের সংগ্রামী ভূমিকা স্মরণের পাশাপাশি করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ মালদ্বীপকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে মালদ্বীপকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। জানান, মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে বিনামূল্যে করোনা টিকা দেয়া হবে। এছাড়া চিকিৎসক, নার্স, ওষুধ সরবরাহ সহ কোভিড মোকাবেলায় বাংলাদেশের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আব্দুল্লাহ শহীদ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী বছর জুনের মধ্যেই পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, যা সত্য নয়।
নিজ বাসভবন থেকে অনলাইনে বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সেতুমন্ত্রী আশ্বস্ত করেন 2022-এর আগেই সকল অবকাঠামো কাজ শেষ করা হবে। 2023 সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এ কাজের অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ বৃদ্ধি মূল সেতুর অবকাঠামোর সাথে সম্পর্কিত নয়। বড় ধরনের কোনো প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ধরা হয়, পরবর্তী প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য। এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান সেতুমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়ক কিছু বিভ্রান্তি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে সেতু চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতা আগামী বছর জুনের মধ্যে সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় 8 আসামির সবাইকে ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা জরিমানাও করেছে আদালত। আদালত পর্যবেক্ষণে বলেছে, মানুষের কণ্ঠরোধ ও দেশে আতঙ্ক সৃষ্টির জন্যই ঠান্ডা মাথায় একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে আসামিরা, যারা সবাই জঙ্গি মতাদর্শে বিশ্বাসী। আসামি পক্ষ বলছে, সাক্ষীরা কেউ বলেনি আসামিরা খুন করেছে। নির্যাতনের মাধ্যমে আদায় করা জবানবন্দিকে মূল ধরে রায় দেয়া হয়েছে। এর বিরুদ্ধে আপিল করা হবে। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলার রায় উপলক্ষে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। 12টার দিকে রায় ঘোষণা করে 8 আসামির সবাইকে ফাঁসির আদেশ দেন বিচারক। এরা হলো বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, মইনুল হাসান শামীম, আব্দুর সবুর সামাদ, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মুজাম্মেল হোসেন। এই 6 জন আদালতে উপস্থিত ছিল। বাকি 2 আসামি শেখ আবদুল্লাহ ও আকরাম হোসেন পলাতক। আসামিরা সবাই নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জিহাদের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের তথা অত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের কেউই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। যারা পলাতক আছে এবং যারা এখানে উপস্থিত আছে প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, কিন্তু এই মামলায় একজন আই উইটনেস নাই। এই মামলায় কোনো সাক্ষী কোনো আসামির নাম বলে নেই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই রায় আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। এই সমাজে এসব হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, সমাজে অসঙ্গতি দূর হোক আমরাও চাচ্ছি, বাট আমরা ন্যায় বিচার চাই। এখানে আসামি দাবি করতেছে ন্যায় বিচার পায় নাই, তারা উচ্চ আদালতে যাবে। রায় ঘোষণার সময় দীপনের স্ত্রী ও এই মামলার বাদী রাজিয়া রহমান আদালতে উপস্থিত ছিলেন, তবে তিনি গণমাধ্যমে কোনো কথা বলেননি। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন বিকালেই তার স্ত্রী শাহবাগ থানায় মামলা করেন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। ক্রমেই বাড়ছে রেজিস্ট্রেশন ও করোনার টিকা নিতে ইচ্ছুক মানুষের সংখ্যা। এরই মধ্যে টিকা কেন্দ্রগুলোতে বেড়েছে চাপ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দৈনিক বরাদ্দের প্রায় দ্বিগুণ টিকা দেওয়ার পরও অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। টিকা নিয়ে সন্তোষ থাকলেও সামাজিক দূরত্ব না রাখা, কাজের ধীরগতি নিয়ে অভিযোগ তুলেছেন কেউ কেউ। চতুর্থ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে এসে সন্তুষ্টির কথা জানিয়েছেন বেশিরভাগ মানুষ। অনেক দেশের চাইতে আগে আমরা ভ্যাকসিন পাচ্ছি, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। সবাইকে অনুরোধ করব যে এখানে এসে টিকা গ্রহণ করার জন্য। শিল্পীরা যদি আসে অন্যরা উদ্বুদ্ধ হবে। প্রথম দিন আপনারা জানেন যে 560 জন, তারপরে 898 জন, গতকালকে 1500 জন, আজকে 2000-এর মতো প্রত্যাশা করছি। আশা করি যে 2000 বা তার চেয়ে ছাড়িয়েও যেতে পারে। তবে শেষের দিকে রেজিস্ট্রেশনের জন্য টোকেন না পেয়ে টিকা না নিয়েই ফিরতে হয়েছে অনেককে। মোবাইল যে SMS এসেছে তাদেরকে দেওয়া হবে এবং ভ্যাকসিন নাকি শেষ হয়ে গেছে। নিবন্ধন করা আছে কিন্তু এখনো মেসেজ পাইনি, তবু আসছিলাম যদি অ্যাডভান্স দেওয়া যায় আর কি।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক জানান, দৈনিক বরাদ্দ 1200 ডোজ হলেও বুধবারের চাহিদা দ্বিগুণ ছাড়িয়েছে। অনস্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকায় অনেকেই আগে থেকে রেজিস্ট্রেশন না করে আসায় বিশৃঙ্খলা হচ্ছে বলেও মনে করেন তিনি। যারা এই কেন্দ্রের জন্য যারা নথিভুক্ত হওয়া এবং আজকে ডেট দেওয়া আছে, যাই হোক না কেন আমরা তাদের দিবই, কিন্তু বাকিদের আজকে আর পাচ্ছি না আমরা। বুধবার সোহরাওয়ার্দী হাসপাতালেও ছিল টিকা নিতে আসাদের ভিড়, তবে কারো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। প্রথম 2000 জনের মধ্যে আমি করছি, কিন্তু এখন পর্যন্ত আমার ডেট আসে নাই। আজকে আমি আসছি ডেট ছাড়াই দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় তাদের পরিচিত জনকে সিরিয়ালের বাইরে ঢুকাচ্ছে। কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। টিকা কার্যক্রম নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। সকলেই এই ভ্যাকসিনটা নিলে এই মহামারীর থেকে আমাদের অন্ততপক্ষে কিছু সুরক্ষা হবে। তো সেই জন্য আমি দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা এই ভ্যাকসিনটা নিয়ে নেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি আরও রিল্যাক্স করবেন। যদি আরও আমরা এজটা আরও রিল্যাক্স করে দেই, তাহলে কিন্তু আপনার আরও লোকজন আসবে। সালমান এফ রহমান বলেন, নানা সংশয়ের পরও টিকা নেয়ার আগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনই টিকা নিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান রেনসে তিয়ারিং, কূটনৈতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি সহ 21 জন রাষ্ট্রদূত ও কূটনীতিক। টিকাদান উদ্বোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় বিদেশি কূটনীতিকরা টিকা নেয়ায় প্রমাণ হয় এই টিকায় তাদের আস্থা আছে। ভারতে তৈরি সেরামের টিকাকে আলাদা করে দেখার কিছুই নেই। বুধবার রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ভারতের তৈরি সেরামের টিকা নেয়ার জন্য প্রথম দিনে স্বেচ্ছায় এগিয়ে আসেন ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ফ্রান্স, জার্মানি, ভ্যাটিকান সিটি, অস্ট্রেলিয়া, তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। প্রথমে টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। টিকা নিয়ে সন্দেহ প্রকাশকারীদের বোকা হিসেবে আখ্যা দেন তিনি। জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে যে টিকাটি আমরা ক্রয় করেছি, সেই টিকাটি বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের নার্স, আপনারা তো দেখলেন, তাদের দ্বারা অ্যাডমিনিস্ট্রেড, তাদের দ্বারা ডিস্ট্রিবিউটেড, তাদের দ্বারা স্টোর করা টিকাটি তারা গ্রহণ করছেন এবং সেটি পৃথিবীর সকল দেশের সকল ডিপ্লোমেটই তাই করছেন এবং আপনার সামনের দিনেও সেটা দেখবেন। দে আর অ্যাজ কনফিডেন্ট অ্যাজ উই আর, অর দে আর অ্যাজ কনফিডেন্ট অ্যাজ দে আর ইন দেয়ার ওন কান্ট্রি। সার্বিক অর্থে এই টিকার গ্রহণযোগ্যতা নিয়ে যারা সমালোচনা করবেন, আমি মনে করব যে তারা বোকার স্বর্গে বাস করছেন, কারণ এরা বিজ্ঞানসম্মত আন্তর্জাতিক সকল আইন মেনে, WHOর গাইডলাইন মেনে অনেক গবেষণার পরে এই টিকাটি বাজারে ছাড়া হয়েছে। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এরপরই একে একে টিকা নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। সরকারি ব্যবস্থাপনায় টিকা দেয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তারা। বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশি বন্ধুদের বলছি, আপনারা টিকা নিন। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলো এক হলে শুধু করোনা নয়, এরকম বড় কোনো দুর্যোগ মোকাবিলা সহজ হবে। করোনার টিকা নিয়ে বাংলাদেশ ভারত সহযোগিতামূলক সম্পর্ক বাকি বিশ্বের জন্য একটি উদাহরণ। একজন বিদেশি হিসেবে বাংলাদেশি টিকা নিতে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। এর জন্য আমাকে ইউরোপে যেতে হবে না। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাংলাদেশের বন্ধুদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছি। সবাই টিকা নিলে এই দুর্যোগ নির্মূল সম্ভব হবে। এটা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাহায্য করবে। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থানরত 12 শতাধিক কূটনীতিককে সরকারি ব্যবস্থাপনায় টিকা দেয়া হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঝিনাইদহে কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 30 জন। বুধবার যশোর ঝিনাইদহ সড়কের 12 বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জেকে পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। বাসটি আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 10 জন মারা যান। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে টেকনাফে হোয়াইকং উনসি প্রাং এলাকায় বাস চাপায় সিএনজি 4 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জন।
বিদেশে কর্মী পাঠানোয় স্বচ্ছতা আনতে মাঠ পর্যায়ের দালাল বা সাব এজেন্টদের নিবন্ধনে সরকার এবার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে রিক্রুটিং এজেন্সির পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছে না মন্ত্রণালয়। বাইরার সাবেক সভাপতি বেনজির আহমেদ জানান, রিক্রুটিং এজেন্সি, সাব এজেন্ট এবং কর্মীদের স্বার্থ রক্ষা করেই নিবন্ধন চান ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, অনিয়ম বন্ধে প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে। মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট। বিদেশে কর্মী পাঠানোর মূল কাজটি করে বেসরকারি রিক্রুটিং এজেন্সি, আর এজেন্সিগুলোর ভরসা মাঠ পর্যায়ের সাব এজেন্ট বা দালাল। ফলে কর্মীদের দিতে হয় সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। যদিও এই দায় সাব এজেন্টদের ওপর চাপিয়েই যেন মুক্ত অধিকাংশ রিক্রুটিং এজেন্সির মালিক। এমন পরিস্থিতিতে দালালদের দৌরাত্ম্য কমাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা এবং মন্ত্রণালয়ের উদ্যোগ থাকলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়নে গতি নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও মন্ত্রিসভা বৈঠকেও এটি বলেছেন যে দালালদের দৌরাত্ম্য আমাদের কমাতে হবে। তাদেরকে কিভাবে একটি জবাবদিহিতার কাঠামোয় আনা যায় সেই ব্যবস্থাও নিচ্ছি। মাস চারেক আগে নিবন্ধন নিয়ে তোড়জোড় শুরু হলেও এখনো তেমন কোনো অগ্রগতি নেই। এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদ্য সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ বললেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে একমত হলেও এজেন্সিগুলোর স্বার্থও রক্ষা করতে চান তারা। রিক্রুটিং লাইসেন্স হোল্ডারের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, তাদের সুরক্ষার বিষয় আছে, আবার যারা সাব এজেন্ট হবে তাদেরও সুরক্ষার ব্যাপার আছে, কর্মীদেরও সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে। এখানে কেউ যেন কোনোভাবে প্রতারিত না হয়। তো এইভাবে হলে তাহলে আমরা মাইগ্রেশন কস্ট কমে আনতে পারবো। আমরা জানি যে এই সব দালাল বা মিডলম্যানদেরকে যদি রেজিস্ট্রেশন আওতায় না আনা হয়, তাহলে যা পূর্বে হয়েছে, যেভাবে মানুষজন প্রতারিত হয়েছে, সেই ধারা চলতে থাকবে এবং সেখানে আমাদের অভিবাসন ব্যয় অত্যন্ত বেড়ে যাবে। বৈদেশিক কর্মসংস্থান খাতে কর্মীদের স্বার্থ রক্ষায় সকলকে আরও জবাবদিহিতায় আনতে চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী ইমরান আহমদ বললেন, এবার কঠোর হবেন তারাও। বা সাব এজেন্ট যদি বলি, ওদেরকে আমরা চাই কি যে কোনো একটা রিক্রুটিং লাইসেন্সধারীর কাছে ওরা যে রেজিস্টার থাকুক, সেই রেজিস্ট্রেশনটা আমরা কিন্তু স্বীকৃতি দেব। রিক্রুটিং এজেন্টরা যদি কিছু অনিয়াও যদি দেখায়, আমি কিন্তু ডিটারমিন্ট এটাকে আমাদের কোনো একটা নিয়ন্ত্রণে আনতে হবে, অথবা ওদের উপরে কিন্তু আইনি কারবার আমাদেরকে করতে হবে। অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে ডাটা ব্যাংক ও অনলাইন রিক্রুটমেন্ট পদ্ধতি চালুর কাজ করছে মন্ত্রণালয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বেসরকারি স্বাস্থ্য খাতকে টিকাদান কর্মসূচির আওতায় আনার কথা বিবেচনা করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি আরও জানান, এ পর্যন্ত 2 লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। কারো ক্ষেত্রে হালকা জ্বর ও মাথা ব্যথা ছাড়া বাকি সবাই সুস্থ আছেন। অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এই কার্যক্রমে যুক্ত করা গেলে দ্রুত মানুষকে টিকার আওতায় আনা যাবে। অনুষ্ঠানে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেসরকারি 20টি হাসপাতালকে 10 লাখ ডোজ টিকা দেওয়ার দাবি জানানো হয়। ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমে আপনারা যুক্ত হতে চান, যথাযথ পদক্ষেপ গ্রহণ আমরা করছি এবং ইনশাআল্লাহ আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে আপনারাও ভ্যাকসিন কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এই ভ্যাকসিনটি সেফেস্ট ভ্যাকসিন সোফার প্রমাণিত হয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 2 লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি এবং সে 2 লক্ষ লোকের প্রায় সকলে ভালো আছে। বাংলাদেশকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে করা রিটে 6 আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। অ্যামিকাস কিউরিরা হলেন আব্দুল মতিন খসরু, এজে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, শাহাদিন মালিক, প্রবীণ নিয়োগী ও কামালুল আলম। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 15 ফেব্রুয়ারি।
হাইকোর্ট শুনানিতে জানতে চান রিটের গ্রহণযোগ্যতা আছে কিনা, আল জাজিরা ট্রান্সমিশন বন্ধ করা যাবে কিনা, ওটিটি প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট সরাতে রেগুলেশন কি পর্যায়ে আছে, একজন ব্যক্তি এ ধরনের বিষয় নিয়ে রিট করতে পারেন কিনা, এসব বিষয়ে আইনগত মতামত দেবেন অ্যামিকাস কিউরিরা। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে গেল সোমবার হাইকোর্টে রিট করা হয়। রিটে সংবাদ মাধ্যমটির প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রতিবেদনটি ইউটিউব, টুইটার ও ফেসবুক সহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়। বিটিআরসি অন দেয়ার ওন মোশন সবগুলো নামাতে পারে না। বিটিআরসির কিছু কিছু টেকনিক্যাল একটু ফ্লজও আছে। তো অ্যাট প্রেজেন্ট যেহেতু এখনও রেগুলেশনটা ওইভাবে নাই, সো পার্টিকুলারলি যে এই ট্রান্সমিশন রিলেটেড এবং ব্রডকাস্টিং রিলেটেড একটু কনফিউশন আইনেও রয়ে গেছে, তো সেটা একটা প্রবলেম কোর্টকে আমি বলেছি। বিদেশি চ্যানেলের লিঙ্কগুলোকে বন্ধ করার ক্ষেত্রে কোনো ইনস্ট্যান্স নাই। সেই তিনটি বিষয়েই আজকে মহামান্য আদালত অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন আমাদের লায়নের সিনিয়র লয়ারদেরকে 6 জন। 15 তারিখে ওনাদের কাছ থেকে শুনবেন, তারপরে মাননীয় আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দেশে করোনায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,239 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 14,999টি নমুনা পরীক্ষায় 388 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,39,153 জনে। নতুন 717 জন সহ এ পর্যন্ত সুস্থ হলেন 4,85,290 জন। এদিন করোনায় মৃত্যুর হার 1.53, শনাক্ত 2.59, সুস্থ 90.01%। শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। স্বাস্থ্য ঝুঁকি কমলেই স্কুল খোলা হবে বলে জানান তিনি। বুধবার নিরাপদে স্কুলে ফিরে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাটা সময় উপযোগী সিদ্ধান্ত ছিল। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা কার্যক্রমের উপর নজর রাখা হচ্ছে যাতে করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে আবাসিক শিক্ষার্থীদেরও এই টিকার আওতায় আনা হবে। করোনার বর্তমান বাস্তবতায় স্কুল খুলতে ব্যাপক প্রস্তুতি ও সচেতনতা প্রয়োজন। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নিরাপদ স্কুলে ফিরে ক্যাম্পেইন চালু করা হয়েছে বলে জানায় এর আওতাধীন 15টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। পুরোপুরি অবস্থার উপরে নির্ভর করবে। আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে খোলার একটা সুযোগ পাবো, নাকি মার্চ মাসে খোলার চেষ্টা করব? মোট কথা আমাদের একেবারে গোড়া থেকেই যেটি কথা, যেখানে স্বাস্থ্য ঝুঁকি থাকবে তখন আমরা খুলব না। শিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:30টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অসুস্থতার কারণে 1 সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোক বার্তায় বলা হয়, জয়নুল হক শিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল হচ্ছে জানিয়েছেন মন্ত্রীরা। রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলছে বিএনপি। লোভ নিয়ে রাজনীতি করলে টিকে থাকা যায় না, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রকাশক দীপন হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড। দেশে আতঙ্ক সৃষ্টির জন্যই ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড চালিয়েছে আসামিরা, আদালতের পর্যবেক্ষণ। ক্রমেই বাড়ছে টিকা নেওয়ার সংখ্যা। এ পর্যন্ত 2 লাখ মানুষ টিকা নিয়েছেন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে কূটনীতিকদের ভ্যাকসিন কার্যক্রম শুরু। ঝিনাইদহের 12 বাজারে বাস ট্রাক সংঘর্ষে 10 জন নিহত। টেকনাফে বাস চাপায় সিএনজির 4 যাত্রী নিহত। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।